নির্বাচন কমিশনের ভোট ঘোষণার ঠিক কয়েক ঘন্টা পরেই আচমকাই ঘুম থেকে জেগে উঠলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, তৃণমূলের ভোট পরামর্শদাতা প্রশান্ত কিশোর। এবং ঘুম থেকে জেগে উঠেই তিনি যেটা দাবি করলেন যে এবারেও বাংলার মানুষ কোনো বাইরের মুখ্যমন্ত্রী নন, বাইরের কোনো নেতাকে নন, বাংলার মানুষ কিন্তু বাংলার মেয়েকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন। এবং পাশাপাশি তিনি বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে কথাও জানালেন যে তিনি তার আগের যে টুইটে তিনি বলেছিলেন যে বিজেপির আসন সংখ্যা 2 অঙ্ক পেরিয়ে 3 অঙ্কে যাবে না, সেই টুইটকে সেভ করে রাখতে পারেন, এমনটাই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে প্রশান্ত কিশোর এমনভাবে জেগে উঠে বিজেপির দিকে কেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? প্রশান্ত কিশোর কি এবারের বিধানসভা ভোটে, এবারের 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে কি প্রার্থী হতে চলেছেন? তা না হলে তিনি ভোট ঘোষণার ঠিক একদিন পরেই আচমকাই কেন জেগে উঠবেন, কেন জেগে উঠলেন? তিনি ভোট পরামর্শদাতা হিসেবে কাজ করছেন, তিনি নীরবে অত্যন্ত গোপনে কাজ করাই পছন্দ করেন। কিন্তু তৃণমূলের হয়ে যেদিন থেকে তিনি ভোট পরামর্শদাতা হিসেবে কাজ করছেন সেদিন থেকে কিন্তু বিজেপির ছুড়ে দেওয়া নানা চ্যালেঞ্জকে অনেকটাই ব্যক্তিগতভাবে নিয়ে ফেলছেন এই প্রশান্ত কিশোর। এবং তার জেরে বহু মানুষের মনেই কিন্তু এই প্রশ্নটা বারবার জেগে উঠছে যে প্রশান্ত কিশোর কি তাহলে এবারের 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হতে পারেন, সেই সম্ভাবনা কি রয়েছে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরে আলোচনা করব, তবে তার আগে আমরা যেটা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব যে হঠাৎ করে ভোট কুশলী প্রশান্ত কিশোরের এই যে জেগে ওঠা, আচমকায় জেগে ওঠে আবারও বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, তার প্রকৃত কারণ কি, তার আসল কারণ কি, কেন তাকে আবারও সেই প্রকাশ্যে এসে বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হলো? বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। গত কয়েক মাস ধরেই প্রশান্ত কিশোর যেভাবে মুখে কুলুপ পেটে রেখেছিলেন, পাশাপাশি যেভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো দলের দায়িত্ব নিজের হাতে নিতে দেখা গিয়েছিল, তারপরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল যে আদৌ প্রশান্ত কিশোর কাজ করছেন তো, তৃণমূলের হয়ে তিনি ভোট পরামর্শদাতার কাজ করছেন তো, নাকি তার চাকরি চলে গেছে? বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতেই কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে প্রশান্ত কিশোরের কাজ যায়নি, প্রশান্ত কিশোরের চাকরি কিন্তু চলে যায়নি, তিনি বহাল তবিয়তেই রয়েছেন এবং তিনি 21-এর বিধানসভা ভোট পর্যন্ত বহাল তবিয়তেই তৃণমূলের জন্য কাজ করবেন। এবং সেই ভিডিওর পরেই যেটা আপনারা দেখলেন যে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যেই না ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে, প্রশান্ত কিশোর কিন্তু যথারীতি জেগে উঠেছেন, জেগে উঠে টুইট করেছেন এবং টুইটের বার্তায় তিনি যথারীতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে গতকাল আমরা দেখেছিলাম যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভোট ঘোষণার পর রীতিমতো তার আপত্তি অর্থাৎ অস্বস্তির কথা সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশ করেছিলেন। এই যে 8 দফায় ভোট, কেন বাংলায় 8 দফা ভোট করানো হচ্ছে, কেন প্রত্যেকটি জেলাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে 3 ভাগে ভাগ করে দিয়ে ভোট করানোর কথা নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তা নিয়ে কিন্তু যথারীতি বিক্ষোভ, অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পরেই যেটা আমরা দেখলাম যে প্রশান্ত কিশোর কিন্তু টুইট করে নিয়ে একটা চ্যালেঞ্জের ভঙ্গিতে ফের মাঠে নামলেন। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশান্ত কিশোরের কী এমন প্রয়োজন পড়ল, কেন আচমকায় প্রশান্ত কিশোর এভাবে একটা টুইট নিয়ে মাঠে নেমে আবারও বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন? বন্ধুরা, এর কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এতদিন কিন্তু একটা ধোঁয়াশা ছিল যে প্রশান্ত কিশোর সত্যি কি রয়েছেন, প্রশান্ত কিশোর কি কাজ করছেন, নাকি প্রশান্ত কিশোরও শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো করেই তৃণমূল নেত্রীকে ছেড়ে তল্পিতল্পা গুটিয়ে তিনি ফিরে গেছেন। এই যে একটা ধোঁয়াশা, এই ধোঁয়াশাটা দূর করার জন্য কিন্তু কোথাও একটা প্রশান্ত কিশোরের প্রকাশ্যে আসার প্রয়োজন ছিল। এবং এদিন প্রশান্ত কিশোর এই টুইটের মাধ্যমে কিন্তু সেটাই তৃণমূলের যে সমর্থক কর্মী তাদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি কিন্তু আছেন, তিনি বহাল তবিয়তেই রয়েছেন এবং তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে চলেছেন। কি সেই আত্মবিশ্বাস? না, সেই আত্মবিশ্বাসটা হচ্ছে যে তৃণমূল কিন্তু ফের বাংলার ক্ষমতায় ফিরছে। তৃণমূল কর্মী সমর্থকদের কাছে এই বার্তাটা, এই আত্মবিশ্বাসের বার্তাটা কিন্তু প্রশান্ত কিশোর এদিন তার টুইটের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো
যে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির নেতারা যেভাবে বারবার একটা জিনিস কিন্তু দাবি করছেন, কি দাবি করছেন, তারা কিন্তু প্রত্যেকটা জনসভাতেই বলছেন যে 2 মের পর অর্থাৎ এবারের ভোটের পরেই কিন্তু মে মাসে নতুন সরকার বাংলায় আসছে, অর্থাৎ বিজেপির সরকার কিন্তু বাংলার ক্ষমতায় বসতে চলেছে। এবং শুভেন্দু অধিকারীরা রীতিমতো একেবারে হেসে খেলে এই কথাটা বারবার যেভাবে বোঝানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সেটা বলছেন, তাতে কিন্তু মানুষের মধ্যে একটা কোথাও বার্তা ছড়িয়ে যাচ্ছে যে সত্যিই হয়তো বিজেপি এবারের বাংলার মসনদে বসতে চলেছে, বসবেই, এরকম একটা বার্তা কিন্তু বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং বিজেপির সেই আত্মবিশ্বাসী বার্তাটাকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন আটকাতে পারছিলেন না, সেটাকে ঠেকাতে পারছিলেন না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর কিন্তু পেছন দিক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেন। 3 নম্বর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আচমকায় প্রশান্ত কিশোর জেগে উঠেছেন, তার কারণ হচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোর এদিন তার টুইটের মাধ্যমে যে আশ্বাসটা দেওয়ার চেষ্টা করেছেন যে নির্বাচন কমিশন হয়তো বাংলায় এবার 8 দফায় ভোট ঘোষণা করেছে, প্রত্যেকটি জেলাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে ভাগ করে দিয়েছে। কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে এই যে ঘোষণা, এই যে পদক্ষেপ, তাতে কিন্তু তার অর্থাৎ প্রশান্ত কিশোরের যে ভোট রণনীতি, সেই ভোট রণনীতিতে কোনো ফারাক গড়ে দেবে না, এই আশ্বাসটা তিনি কোথাও যেন এদিনের এই টুইটের মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, একেবারে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে চেয়েছেন, আশ্বাস দিতে চেয়েছেন। প্রশান্ত কিশোর এদিনের এই টুইটের 4 নম্বর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন, প্রশান্ত কিশোর এতদিন যে ধরনের স্লোগান তৃণমূলের জন্য লিখে দিয়েছেন, তৃণমূলের জন্য প্রচার করেছেন, সেই স্লোগান কিন্তু একের পর এক ব্যর্থ করে দিয়েছে বিজেপি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে দিদিকে বলো, বাংলার গর্ব মমতা, এই ধরনের স্লোগানগুলো কিছুদিন বাজারে হাওয়া ধরলেও, মানুষের কাছে কিছুটা জনপ্রিয়তা অর্জন করলেও বিজেপি নেতারা যখনই এর বিরুদ্ধে পাল্টা প্রচার শুরু করেছেন, যেটা তৃণমূলের ভাষায় অপপ্রচার, সেই প্রচার শুরু হওয়ার পরেই কিন্তু যথারীতি প্রশান্ত কিশোরের বলে দেওয়া এ ধরনের স্লোগান কিন্তু রীতিমতো মাঠে মারা গেছে, অর্থাৎ ব্যর্থ প্রমাণিত হয়েছে। এই স্লোগানগুলি কিন্তু আর তেমনভাবে জনপ্রিয়তা পায়নি। এবং যথারীতি আমরা জানি যে বিজেপির যে আইটি সেল, সেই আইটি সেলের লাগাতার প্রচারের জেরে আজকে কিন্তু দিদিকে বলো কিংবা বাংলার গর্ব মমতার এই ধরনের স্লোগানের পাল্টা হিসেবে বিজেপি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের মিম কিংবা যে ধরনের ভিডিও ছড়িয়ে দিয়েছে, তাতে কিন্তু কোথাও এই যে দিদিকে বলো কিংবা বাংলার গর্ব মমতা, এ ধরনের স্লোগানকে নিয়ে একাংশ মানুষের মধ্যে একটা পরিহাস, একটা হাসি কৌতুকের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর কিন্তু তৃণমূলের জন্য ফের একটা নতুন স্লোগান বেঁধে দিয়েছেন, আর সেই স্লোগান হলো যে বাংলা তার নিজের মেয়েকেই চায়। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ইদানিং কিন্তু এই স্লোগানটাকেই সামনে রেখে তৃণমূল তার প্রচার চালানো শুরু করেছে, ভোট প্রচার শুরু করেছে। ফলে প্রশান্ত কিশোরের ঠিক করে দেওয়া স্লোগান যাতে বাজারে জনপ্রিয়তা পায়, মানুষের মধ্যে জনপ্রিয়তা পায় এবং মানুষের মূল ফোকাসটা, ভোটের প্রচারের মূল ফোকাসটা যাতে সেই স্লোগানের উপরেই থাকে, সেই জন্যই কিন্তু এবার প্রশান্ত কিশোর নিজে মাঠে নেমে সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন। এবং তিনি যেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এদিনের টুইটে, যে বাংলার মানুষ কিন্তু তার নিজের মেয়েকেই চায়। এবং সর্বশেষ যে কারণটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রশান্ত কিশোর কেন এদিন হঠাৎ করে টুইট করে মাঠে নেমে পড়লেন, তার প্রধান কারণ বা 5 নম্বর কারণটি হলো যে বিজেপি এবং তৃণমূল দুই দলই কিন্তু চাইছে যে লড়াইটা হোক তাদের মাঠে, অর্থাৎ তাদের নির্দিষ্ট করে দেওয়া জায়গাতে লড়াইটা হোক। তাদের নির্দিষ্ট করে জায়গা মানে হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুই দলই কিন্তু চাইছে যে তাদের তৈরি করে দেওয়া ইস্যুর উপরে এবারের ভোটের প্রচার হোক, ভোটের লড়াইটা হোক। বন্ধুরা, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে বিজেপি কিন্তু এবারের এই 21 বিধানসভা ভোট, বাংলার যে 21 বিধানসভা ভোট, সেই ভোট কিন্তু লড়াই করতে চাইছে দুর্নীতির ইস্যুর ওপরে। তার জন্য কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি যে পিসি ভাইপোর প্রসঙ্গ তুলে, পিসি ভাইপোর দুর্নীতির কথা তুলে, আমফানের দুর্নীতির কথা তুলে, চাল চুরি, ত্রিপল চুরির মতো নানা ঘটনার কথা তুলে ধরে বিজেপি নেতারা কিন্তু বারবার সাধারণ মানুষের কাছে একটা
প্রচার চালানোর চেষ্টা করছেন ও ঠিক তার উল্টো দিকে এতদিন তৃণমূল কিন্তু চেষ্টা করেছে উন্নয়নের একটা পরিসংখ্যান দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে প্রত্যেকটি জনসভাতে গিয়ে উন্নয়নের নানা খতিয়ান তিনি তুলে ধরেছেন, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে বিজেপি যে প্রচারটা চালাচ্ছে দুর্নীতির প্রচার, সেই দুর্নীতির প্রচারের কাছে তৃণমূলের এই উন্নয়নের খতিয়ান কিন্তু তেমন লড়ে উঠতে পারছে না, পেরে উঠছে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির সেই দুর্নীতির ইস্যুতে জবাবদিহি করতে হচ্ছে, যার জেরে কিন্তু তৃণমূল যে ইস্যুতে ভোটে যেতে চাইছে, ভোটে লড়তে চাইছে, সেই ইস্যুটা কিন্তু বিজেপি সামনে তুলে আনতে দিচ্ছে না। ফলে যে কারণে প্রশান্ত কিশোর আজকে একটি নতুন স্লোগান সামনে আনতে বাধ্য হয়েছেন, নিয়ে এসেছেন। আর সেই স্লোগান হলো যে বাংলা এবার তার নিজের মেয়েকে চায়। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বহিরাগত স্লোগান দিয়েছিলেন, সেই বহিরাগত স্লোগানটাকেই কোথায় যেন একটু মডিফাইড করে, তাতে একটু ফেরবদল করে কিন্তু প্রশান্ত কিশোর নিয়ে এসেছেন বাংলা তার নিজের মেয়েকে চায়। এই যে স্লোগান, এই স্লোগানটাকে সামনে রেখেই কিন্তু এবার তৃণমূল এবারের নির্বাচন লড়তে চাইছে এবং বিজেপির তোলা সেই যে দুর্নীতির ইস্যু, সেই দুর্নীতির ইস্যু থেকে কিছুটা হলেও একটু দূরে সরে লড়াইটা লড়তে চাইছে এবং তাতে কিন্তু সুবিধা অনেক বেশি থাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যেমন নিজের ইস্যুতে তৃণমূলকে টেনে এনে লড়াইটা লড়তে চাইছে, ঠিক একইভাবে তৃণমূলও কিন্তু নিজের ইস্যুতে বিজেপিকে টেনে এনে লড়াইটা লড়তে চাইছে। এই যে দুই ইস্যু, সেই দুই ইস্যুর লড়াইয়ের মাঝে কোন ইস্যুকে সামনে রেখে এবারের মানুষ, এবারের বাংলার জনতা রায় দেবেন, সেটা যাতে নির্দিষ্ট হয়, সেই কারণেই আজ প্রশান্ত কিশোর তার নিজের যে স্লোগান যে বাংলা তার নিজের মেয়েকে চাই, সেই স্লোগানের পাশে দাঁড়াতে, সেই স্লোগানকে চ্যালেঞ্জ হিসেবে বিজেপির দিকে ছুড়ে দিতে তিনি কিন্তু নিজে মাঠে নেমেছেন। এবং আজকের আলোচনার শুরুতেই যে প্রসঙ্গটা বন্ধুরা আপনাদের সামনে তুলেছিলাম যে প্রশান্ত কিশোর কি এবার তাহলে তৃণমূলের হয়ে প্রার্থী হতে চলেছে, বন্ধুরা এই নিয়ে একটা জল্পনা কিন্তু তৃণমূলের মধ্যে রয়েছে। তৃণমূলের কিছু নেতা এটাও মনে করছেন যে এটা হলেও হতে পারে যে প্রশান্ত কিশোর এবারের ভোটে প্রার্থী হলেও হতে পারেন। কিন্তু বন্ধুরা আপনারা ভালো মতোই জানেন যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই এবং আগামী দিনেও এই ধরনের কোনো সম্ভাবনার আশা সাধারণত না থাকারই কথা। কেননা একসময় কথা হয়েছিল যে প্রশান্ত কিশোর হয়তো তৃণমূলে যোগ দেবেন। তিনি যখন নীতিশ কুমারের জেডিইউ ছেড়েছিলেন, জেডিইউ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন একটা প্রসঙ্গ উঠেছিল যে তিনি এবার হয়তো তৃণমূলে যোগ দেবেন। কিন্তু জেডিইউর সঙ্গে, নীতিশ কুমারের জেডিইউর সঙ্গে দল করতে গিয়ে, ঘর করতে গিয়ে প্রশান্ত কিশোরের যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার পর কোথাও যেন একটা প্রশান্ত কিশোরের এই রাজনৈতিক দলের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখার তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের জেরে আজকে তৃণমূলের সঙ্গে তার আত্মিক সম্পর্ক, তার মানসিক সম্পর্ক যতই কাছাকাছি, যতই ঘনিষ্ঠ হয়ে উঠুক না কেন, কিন্তু তিনি আগামী দিনে যে তৃণমূলের সদস্যপদ গ্রহণ করবেন, তৃণমূলের হয়ে ভোটে প্রার্থী হবেন, সেই সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। এটা কিন্তু পরিষ্কার। বন্ধুরা আপনাদের আজকের এই রাজনৈতিক বিশ্লেষণ কেমন লাগলো, আপনাদের এই বিষয়ে মতামতই বা কী, তা এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।